সমস্যা হচ্ছে। জোটের বোধহয় আমি যতদূর জানি যে জোটের মধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাথে জামাতের সমস্যা হচ্ছে। বোধহয় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বোধহয় ১০০টা সিট চাচ্ছে বা এরকম কিছু শোনা যাচ্ছে সামাজিক মাধ্যমে। সামাজিক মাধ্যমে শোনা যাচ্ছে যে জামাত তাদেরকে ৫০টা সিট দিতে ৪০টা কারণ তারা এনসিপিকে ৩০টা দিয়েছে। তারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে আরেকটু বেশি দিতে চায় ৪০টা। কিন্তু ও ৪০টা বা হয়তো ৫০টা আমি জানি না জামাতে কে জানি বলল যে ৫০টা পর্যন্ত যেতে পারে। কিন্তু ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ১০০টা সিট চায়, যেটা আমার মনে হয় জামাতের পক্ষে এটা করা সম্ভব না। আপনার ঠিক করা সম্ভব না। তারপরে আবার বোধহয় জামাতের কয়েকটা সিটে তারা বোধহয় ক্যান্ডিডেটই দেয়নি। এখন যদি আপনার চরমোনার পীর সাহেবের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যদি জোট থেকে বেরিয়ে যায়, তো তাহলে ওই সিটগুলোতে জামাত বা কারো কেউ থাকবে না। সুতরাং সেটাও জামাতের জন্য এক ধরনের আপনার ভুল হয়ে গেছে আরকি। তবে হ্যাঁ, এখন আমি শুনতে পাচ্ছি যে তাদের মধ্যে হচ্ছে। হতেই পারে। আমরা দেখলাম যে কর্নেল হক উনি ঢাকা ২ আসনে মনে হয় উনি আমি জানি না। বলেন, আপনি বলেন। কর্নেল হক ২ আসনে কি উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন জামাতের হয়ে? প্রার্থিতা হয়েছে, কনফার্ম হয়েছে ওনার। ওকে। ওনাকে নিয়ে দেখলাম যে অনেক আলোচনা। যাই হোক, সেই প্রসঙ্গে না গিয়ে আমি একটু আন্তর্জাতিক আলোচনায় যাই। আমরা জানি যে ডক্টর ইউনূস বা ডক্টর খলিল যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করার জন্য এক ধরনের ব্যস্ত, মানে যুক্তরাষ্ট্রের কথা শুনে। ডক্টর খলিলুর রহমান আমরা দেখলাম যে এখনো মনে উনি যুক্তরাষ্ট্রেই আছে, সেটা নিয়েও নানা কথা শুনতে পাচ্ছি। আবার বিএনপি ঝুঁকে পড়েছে ভারতের প্রতি। তো সেখানে আপনার কি মনে হয়, মানে আন্তর্জাতিক হস্তক্ষেপ ভারত না যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপটা এখন পরবর্তী নির্বাচনে আমাদের বেশি পড়বে বলে মনে হয়? দেখেন, নির্বাচনের থেকেও বড় যেটা জিনিস, সেটা হচ্ছে যেই আসুক ক্ষমতায় তাকে আমেরিকার কথা শুনতে হবে। কারণ আপনি IMF ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে, আপনি IMF ওয়ার্ল্ড ব্যাংকের সিস্টেমের আন্ডারে আছেন। সেই সময় যদি মানে আমেরিকা চাইবে পরবর্তী সরকারকে ডিক্টেট করতে, এটা আমি আপনাকে বলতে পারি। এখন সেই সময় যদি আপনি আমাদের যিনি লিডার হবেন তিনি যদি দুর্বল চিত্তের মানুষ হন, এমনিতেই মনে রাখতে হবে যে আমরা একটা দুর্বল রাষ্ট্র, তাহলে দুর্বল রাষ্ট্রের একজন দুর্বল রাষ্ট্রপ্রধানের উপরে বা সরকার প্রধানের উপরে চাপিয়ে দেওয়া, তাকে দমন করা বা তার উপরে একটা মানে ডমিনেট করা, এটা কিন্তু সহজ। কিন্তু যদি আমাদের দুর্বল রাষ্ট্রকে তার আমরা রাতারাতি, এখনো তো আমরা শক্তিশালী করার মতো কাজ শুরু করতে পারি নাই, বা কাজ শুরু হয়েছে, আমরা ওটাকে এগিয়ে নিতে পারি নাই। জুলাই বিপ্লব একটা হয়েছে, এটা একটা পদক্ষেপ, কিন্তু এর পরে গুলো হয় নাই। সেখানে আপনার আমি মনে করি যে আমাদের দুর্বল রাষ্ট্রের একজন যদি শক্ত এবং পরিপক্ক আমাদের সরকার প্রধান দরকার। যদি পরিপক্ক সরকার প্রধান না হয়, মানে রাজনৈতিকভাবে পরিপক্ক সরকার প্রধান না হয়, তাহলে আমাদের দেশকে ছিঁড়ে ফেলবে, একেবারে ছিঁড়ে ফেলবে, যেমন ভারত ছিঁড়ে ফেললো না এখন। কারণ আমি আপনাকে এটা বলছি যে কারণ হচ্ছে কি, যে এখন কিন্তু খুব খুব তাড়াতাড়ি চীনের সাথে আপনার যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতাটা একটু চরমে উঠতেছে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় এই প্রতিদ্বন্দ্বিতা ছড়িয়ে পড়ছে। সুতরাং আগে বাংলাদেশের সময় যখন পরাশক্তিগুলো এখানে এসে আপনার একজন আরেকজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশে করতো না, হ্যাঁ, কিন্তু এখন এটা করার আপনার ফিল্ড মানে একটা ক্ষেত্র তৈরি হয়েছে। সুতরাং আমি মনে করি যে এখন আমাদের আসলে অনেক বেশি দরকার যে একজন পরিপক্ক সরকার প্রধান, যিনি অন্যান্য রাষ্ট্রের সাথে আপনার ইয়ের সাথে আপনি মানে নিজের নীতিবোধ নিয়ে তাদের সাথে দর কষাকষিটা করতে পারবেন। তবে আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি যেটা দেখেছি, মানে যেগুলো মেইন স্ট্রিম দল মধ্যপন্থী, তারা কিন্তু হয় ভারত অথবা পাকিস্তান অথবা আমেরিকা, ইরান, ওকে, এবং রাইট। সো আমাদের আসলে এই ব্যাপারটা, আমি কয়েকদিন আগে একটা জায়গায় একটু বলি এখানে, প্রতিম রঞ্জন রায় বলে একজন সাংবাদিক, তিনি বাংলাদেশের একটা প্ল্যাটফর্মে এসে বলতেছেন বাংলাদেশের নির্বাচনের 80% হচ্ছে বাংলাদেশের বাইরে নাকি নির্ধারিত হয়।
কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন যে আমেরিকা কিন্তু খালি বিএনপিকে প্রভাবান্বিত করে কিন্তু বসে থাকবে না। সে হুম, কিন্তু জামাতকেও প্রভাবান্বিত করবে, সে কিন্তু এনসিপিকেও প্রভাবান্বিত করবে। সে কিন্তু জাতীয় পার্টিকেও প্রভাবান্বিত করবে। তার কথা হবে যেই ক্ষমতায় আসুক, ভোট যেটাই হোক, জনগণ যেই ভোট দিক, আমেরিকার যাতে কোনো স্বার্থহানি না হয়, স্বার্থ যাতে হুম, ক্ষুণ্ণ না হয়। হুম, সুতরাং হুম, তারা ওইভাবে যাবে। সুতরাং এই ইয়েটা যেমন এখন যেমন ইউনূস করল, এখন তারা ইউনূসের পরে যে আসবে তাকে প্রভাবান্বিত করেন, সে যেই হোক। এটা ভারতও চেষ্টা করবে। হুম, সুতরাং যদি যা এইজন্য ভারত বলছে না যে যেই আসুক তার সাথে আমরা কাজ করব। তার মানে তাকে আমরা হুম, তার সাথে এনগেজ করে তাকে আমরা ইয়ে করব। সো এটা হবেই। আপনি মনে রেখেন যে নির্বাচনটা বড় কথা না। নির্বাচনের পরে যেই আসবে তার উপরে এই চেষ্টা করা হবে। চেষ্টা করা হবে। এবং আপনি গতকালকে বা পরশুদিন ভারতের আ উম মানে যারা ভারতের জেনারেল আরকি আ সেনাপ্রধান তিনি বোধহয় দীপেন্দু ত্রিবেদী। উপেন্দ্র ত্রিবেদী। উনি বলছিলেন যে উপেন্দ্র ত্রিবেদী, হ্যাঁ। হ্যাঁ, উপেন্দ্র ত্রিবেদী উনি বলছিলেন যে সব বাহিনীর প্রধান উনার সাথে যোগাযোগ আছে, তাৎক্ষণিক যোগাযোগ আছে। তো এই যোগাযোগটা কি স্বাভাবিক নাকি আসলেও রাখতে হয় বলে রাখে আর না হয় এটার পেছনে কোনো কিছু আছে? যে উনি আমাদের বলেছেন যে মানে প্রত্যেকটা বাহিনী প্রধানরা তাদের মানে ধরেন বাংলাদেশের বিমান বাহিনী প্রধান ভারতের বিমান বাহিনী প্রধানের অফিসের সাথে সম্পর্ক রাখছেন বা যোগাযোগ রাখছেন। নৌবাহিনী প্রধান ভারতের নৌবাহিনী প্রধানের সাথে রাখছেন। বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানের সাথে রাখছেন। হুম, এটা একদিক দিয়ে ভালো। কারণ আমাদের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি না হয়, যাতে কোনো ফায়ারিং না হয়, এগুলো যদি এই সমস্ত জিনিস যদি ডিসকাস করা হয়, এগুলো যদি ডিসকাশনে থাকে, তাহলে কিন্তু এতে কোনো আপত্তি নাই। অর্থাৎ আমাদের সীমান্তের বাইরে এবং উনাদের সীমান্তের বাইরে বা এই ঘেঁষে এখানে যে সমস্ত ঘটনা ঘটছে, একজন আরেকজনকে আপনি তো জানেন যে এর মধ্যে হলদিয়াতে তারা একটা নৌ বন্দর করেছে নজরদারি করার জন্য। বঙ্গোপসাগর আর হলদিয়ার ওই একদম মানে হলদিয়ার মুখে তারা আপনি নিজেই জানেন যে কতগুলো তারা ঘাঁটি করেছে আমাদের লালমনিরহাটের কাছাকাছি সীমান্তের ঐদিকে। সুতরাং হুম, তারা যে আপনার অনেক ব্যবস্থা নিচ্ছে এটা তো আমরা জানি। তার হুম, মানেটা হচ্ছে যে উনারা প্রধানরা যেই বিষয় নিয়ে কথা বলছে হুম, সেটা হচ্ছে বাংলাদেশ আসলে ভারতের নিরাপত্তা ইস্যুতে কোন রকম সমস্যা তৈরি করবে কিনা। হুম, আমি মনে করি যে অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরের বিষয় নিয়ে, অভ্যন্তরের সরকারের নীতি পলিসি নিয়ে নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী প্রধান ভারতীয় প্রধানদের সাথে কথা বলছেন। এটা হুম, কিন্তু আসলে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে এক ধরনের নাক গলানো হচ্ছে, হস্তক্ষেপ হচ্ছে। হুম, এবং সেই হস্তক্ষেপের ব্যাপারে আমাদের বাহিনী প্রধানগুলো উনাদেরকে সাহায্য করে যাচ্ছেন। ভারতকে সাহায্য করে যাচ্ছেন। এই হুম, কথাটা আমরা কেন আমাদের বাহিনী প্রধান থেকে জানতে পারলাম না? উনারা কেন আমাদের জনগণকে বলছেন না যে উনারা কি বিষয়ে আলাপ করেছেন? হুম, তাহলে আপনি জিএম কাদেরকে নিয়ে এত ইয়ে করেন, আপনারা এত সমালোচনা করেন, উনাদেরকে ধরেন না কেন? হুম। সুতরাং আমাদের বাহিনী প্রধানরা কাদের সাহেবের থেকে কোনো অংশে বেটার বলে আপনার কি মনে হয়? অর্থাৎ আমি এই ক্ষেত্রে বললাম, বাকিটা বাদ দিচ্ছি। না ইভেন এই যে ইয়ের সাথে বৈঠক হয়েছিল জামাতের আমিরের সাথে তখনও তো সবাই হৈ হৈ করে ধরলো যে কি কথা হয়েছে কি কথা হয়েছে তারপরে জিএম কাদেরের কথা বললো কিন্তু তিন বাহিনীর প্রধানের সাথে তো সার্বক্ষণিক এটা তো উপেন্দ্র দ্বিবেদী এই প্রথম বলে নাই আগেও বলেছেন আগেও ৫ই আগস্টের বলেছেন। পরে আগেও বলেছেন তো ৫ই আগস্টের এখানে পর কেন বলেছেন। ওগুলো বলাটা কিন্তু শুনেন আবার বলছি যে ওইটা যখন উনি বলেছেন, উনি হুম বলছেন কিন্তু ভারতীয় শ্রোতাদেরকে বুঝাতে চাচ্ছেন যে ভাই আপনারা এত উতলা হইয়েন না। আমরা কিন্তু কথা বলছি, বাংলাদেশ ঠিক আছে। এখনো উনি হয়তোবা এটা বলছেন। সুতরাং উনার কথাটা, উনি যে কথাটা বলেছেন ভারতীয় দর্শকদেরকে শান্ত করার জন্য, সেটা বাংলাদেশের একজন প্রাক্তন কূটনীতিক হিসাবে আমি কিন্তু সেটার কিন্তু কোনো সমালোচনা আমি বরং সেটাকে আমি স্বাগত জানাচ্ছি। হুম হুম আমি হুম বলছি যে ওই দিক দিয়ে আমি বলব যে ওই ভারতীয় সেনাপ্রধানের এই বক্তব্য আমাদের বিরুদ্ধে যায় না। কিন্তু হুম যেটা বিরুদ্ধে যায় সেটা হচ্ছে আমাদের বাহিনী প্রধানরা যে কথা আমাদের বলছেন, বাহিনীর এগুলা আমরা কেন উনার থেকে শুনতে হইলো? আমাদের থেকে কেন আমরা শুনলাম না? হুম আমাদেরকে উনারা বলেন না। কারণ উনারা যদি বলেন যে আমরা ভারতীয় প্রধানদের সাথে কথা বলছি, তাহলে তো আমরা বলব যে আপনারা ভারতীয় প্রধানদের সাথে কি বিষয়ে কথা বলছেন? কি বিষয়টা কি? এবং হুম উনারা তো সেই বিষয়গুলো আমাদেরকে জানাতে চাচ্ছেন না।
সুতরাং উনারা নিজের দেশের জনগণকে মানে অন্ধকারে রাখছেন আরকি। সো এদিক দিয়ে আমি মনে করি আমাদের বাহিনী প্রধানরা আ জনগণকে যেহেতু অন্ধকারে রাখছেন, সেই হিসাবে উনারা জনগণের প্রতি কতটুকু জবাবদিহিতা উনাদের দেখাচ্ছেন আমি জানি না। উনারা হয়তো বলবেন যে আপনাদের আমাদের আ আ আ সরকার প্রধান হ্যাপি, রাষ্ট্রপতি হ্যাপি। সুতরাং আমরা ফাইন। সো এটা উনারা বলবেন। কিন্তু এটা বাংলাদেশের জনগণের যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে অবস্থান